আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মাসুদ। উনি 10ম শ্রেণীতে লেখাপড়া করছেন, থাকছেন ঢাকার মিরপুর 14-তে। যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার আধারা ইউনিয়নে। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করেননি। ঘটনাটি ওনার নানা এবং ছোট মামাতো বোনের সাথে ঘটেছিল। খুব বেশি দিন আগের কথা নয়, 2023 সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ঘটেছিল ঘটনাটি। বর্ষাকাল। ওনার নানা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো গরুর দুধ নিয়ে বাজারে যান। নিজেদের গরু রয়েছে, সেই গরুর দুধ দুইয়ে বালতিতে করে বাজারে নিয়ে যান। গরুর দুধ বিক্রি করে বাজার থেকে সকাল সকালই ফেরত আসেন। বাসায় এসে সকালের নাস্তা করেন। এরপর বাসায় এসে হালকা খাওয়া দাওয়া করে 15 থেকে 20 মিনিট বিশ্রাম নেন। এরপর হাতে একটা কাঁচি নিয়ে আর দড়ি নিয়ে বের হন নদীতে যাওয়ার জন্য। বাড়ির কাছাকাছি নদী রয়েছে। মূলত ওই নদীতে অনেক কস্তুরী ভেসে যায়। গরুর জন্য কস্তুরী সংগ্রহের জন্যই মূলত নদীতে গিয়েছিলেন। এই কস্তুরীগুলো উনি আস্তে আস্তে এক জায়গায় জড়ো করেন। অনেকগুলো জড়ো করে ফেলেছেন। আর নৌকাও সাথে ছিল। ওখানে তো নৌকা ওনার জন্য আলাদা করে রাখাই ছিল, কারণ ওনার নিজস্ব নৌকা ছিল। বিশেষ করে এই নদী থেকে কস্তুরী সংগ্রহের জন্যই মূলত নৌকাটা উনি ব্যবহার করতেন। যেহেতু গরুকে খাওয়াতে হবে, এই জন্যই মূলত এই কস্তুরীগুলো যাতে সহজেই সংগ্রহ করা যায়, এই জন্যই নৌকার ব্যবস্থা উনি করে রেখেছেন। উনি কস্তুরী ধরছেন, উঠাচ্ছেন। আর ওনার বদভ্যাস বিড়ি খাওয়া, এটা উনি নন স্টপ খেয়েই যাচ্ছেন। এভাবে করতে করতেই দুপুর 12টার মতো বেজে যায়। এদিকে কস্তুরী তোলাও মোটামুটি অনেক হয়ে গেছে। নৌকা নিয়ে ঘাটে চলে আসেন। এরপরে কস্তুরীগুলো দড়ি দিয়ে বেঁধে বড় একটা বোঝার মতো হয়ে গেছে, এটা মাথায় তুলে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো নানার যে বাসাটা, এটা গ্রামের একদম মাঝখানে। বর্ষাকালে চারদিকে পানি থাকে, তাই মাজা সমান পানি কিন্তু পার হয়ে, অর্থাৎ কোমর সমান পানি পার হয়ে কিন্তু বাড়িতে উঠতে হবে। কস্তুরী তো মাথায় নিতে হয়েছে তাকে। উনি যখন পানি দিয়ে হাঁটছিলেন, তখন তার কাছে মনে হচ্ছিল পেছন থেকে তার সাথে কেউ হাঁটছে। উনি যখন পেছন দিকে ঘুরে দেখেন, তখন দেখেন পেছনে কেউ নেই। আবার কোমর সমান পানিতে উনি হাঁটা শুরু করেছেন। পানির মধ্যে কেউ যদি হাঁটে, এক ধরনের ছপাত ছপাত শব্দ কিন্তু হয়। এটা কিন্তু উনি বুঝতে পারছিলেন যে শব্দ হচ্ছে, এই জন্যই মূলত উনি পেছন দিকে তাকিয়েছিলেন। নানার বাড়িতে ওঠার জন্য ওই জায়গাতে একটা সাঁকো ছিল, বাঁশের সাঁকো। এখন সমস্যা হচ্ছে কি, মাথায় কস্তুরী নিয়ে কিন্তু বাঁশের সাঁকোতে ওঠাটা বেশ বিপজ্জনক। কেননা কস্তুরী ভেজা থাকে, টপ টপ করে পানি পড়ে। মাথায় থাকা অবস্থাতেও কিন্তু চারদিক দিয়ে কিন্তু পানি পড়তে থাকে, ওই জায়গাটা কিন্তু ভিজে যায়। যেদিক দিয়ে কস্তুরী মাথায় করে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই দিক দিয়ে পানি পড়তে 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 গিয়েছে। সাঁকোর উপর উঠলে এক হাত দিয়ে তো সাঁকো ধরে রাখতে হয়। এরপর ওই কস্তুরী দিয়ে পানি সাঁকোর উপরেও পড়ে, যার কারণে পথটা পিচ্ছিল হয়ে যায়। পাও কিন্তু পায়ের পাতাটা কিন্তু ভিজে যায়, পায়ের নিচের অংশ ভিজে যায়, যার কারণে ওই সময় স্লিপ করে অনেকেই কস্তুরী সমেত সাঁকো থেকে পানিতে পড়ে যান। এই জন্য কস্তুরী নিয়ে আসলে সাঁকো দিয়ে পারাপার হওয়া বেশ ঝুঁকিপূর্ণই বলতে হবে। এই জন্য নানা সেই ঝুঁকিটা নেন নাই। নানা ওই সাঁকোর নিচ দিয়ে যাচ্ছিলেন, যেহেতু কোমর সমান পানি ছিল। এরপর উনি বাড়িতে আসেন, ওই কস্তুরীগুলো গরুকে খেতে দিয়েছেন। কিছুক্ষণ পর আবার কিছু কস্তুরী খাওয়াবেন বা কিছু পরে আবার খাওয়াবেন, এই জন্য আলাদা করে কিছু কস্তুরী রেখে দিয়েছিলেন। উনি বাড়িতে আসার পর থেকে বাড়িতেই ভয়ঙ্কর রকমের একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এমন দুর্গন্ধ যে থাকা যায় না, এমন একটা অবস্থা। উনি বুঝতে পারছিলেন না যে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে। নানা কি করেছেন, কস্তুরী রেখে আবার নদী থেকে গোসল করে চলে আসছেন। গোসল করে এসে ওনার মেজ ছেলে, অর্থাৎ এই যে মাসুদ ভাইয়ের মেজ মামা, ওই মেজ মামার সবচেয়ে ছোট মেয়ে, যার বয়স 1.5 বছরের মতো, তার নাম হচ্ছে আদিবা। কোনো রকমে হাঁটতে পারে আর কি। তো নানা যখন বাসায় এসেছেন, তখন আদিবা দাদা দাদা বলে ডাকছেন। নানা তো কোলে নিয়েছেন তার নাতনিকে, কোলে নিয়ে ঘরে চলে গিয়েছেন।
নানা নাতনি ঘরে বসে আছেন, নাতনিকে কোলে নিয়ে খেলছেন উনি। কিছু সময় পর নানা উনি চিন্তা করেন যে একটু বাইরে যাওয়ার দরকার। তখন কি করেছেন, উনি ওই আদিবার যিনি মা, তাকে ডাকছেন, এই আদিবার মা, আদিবাকে একটু নিয়ে যাও, আমি একটু বাইরে বের হব। তখন বাইরে থেকে আওয়াজ আসে, হ্যাঁ দেন, আমাকে দেন। তখন উনি কি করেছেন, উনি ঘরের ভেতর থেকে, মানে দরজার ভেতর থেকেই আদিবাকে বাইরে দিয়ে দিয়েছেন আদিবার মায়ের কোলে। তো আদিবার মা তাকে কোলে নিয়ে চলে যান। কোলে নিয়ে যখন চলে গিয়েছেন, তো নানা একটু রেডি হবেন, বাইরে যাবেন। এর মধ্যে কি হয়েছে, আদিবার মা এসে বলছে যে বাবা আদিবাকে দেন, ওকে তো খাওয়াতে হবে, খাওয়ার সময় হয়ে গেছে ওর। নানা তো অবাক, উনি বলছেন যে কি বলো বৌমা, আদিবাকে দেবো মানে? তুমি না মাত্রই আদিবাকে না আমার কোল থেকে নিয়ে গেলা, আমি ডাকলাম তুমি নিয়ে গেলা। তখন তার মা বলে যে না তো, আমি তো নেই, কি বলেন, আমি তো আসি নাই এদিকে, আমি তো অন্য কাজে ছিলাম। তখন নানা চিন্তা করেন যে তাহলে কে নিল। উনি তো দ্রুত ঘর থেকে বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে সবাইকে ডাকাডাকি করতেছেন যে এই আদিবা কোথায় গেল, আদিবাকে কে নিল। বৌমা যদি না নিয়ে থাকে তাহলে আদিবাকে কে নিছে। চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। এরকম বেশ কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ করে বাড়ির পূর্ব পাশে গরুর যে ঘরটা রয়েছে, মানে গোয়াল রয়েছে, এই গোয়াল ঘরের পেছনে বর্ষাকালের যে পানিটা জমে আর কি, ওখানে পানি জমা ছিল, সেখানে কিছু একটা ভেসে থাকতে দেখে এই আদিবার নানি। সে দূর থেকে দেখে চিৎকার করে ওঠে, এখানে কি রে, এখানে কি ভেসে আছে। তখন সবাই কাছে গিয়ে দেখে এটা আদিবার লাশ। নানি চিৎকার করে পানিতে নেমে পড়ে, আদিবার লাশ উপরে তোলা হয়, বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করে। এই দিন দুপুরে কিসের থেকে কি হয়ে গেল, দিন দুপুরে একই কাণ্ড হয়ে গেল। আদিবার বাবাকে মোবাইল ফোনে কল করে তাকে জানানো হয় এই ঘটনা। আদিবার বাবা জেলেদের কাছ থেকে মাছ কিনে সেটা বাজারে বিক্রি করেন। তো তাকে কল করা হয়, যখন এটা বলা হয় উনিও তো মারাত্মকভাবে ভেঙে পড়েছেন, কারণ ওনার 3টা মেয়ে, এই 3টা মেয়ের মধ্যে এই ছোট্ট মেয়েটাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। এরপর আদিবার বড় মামাকে কল করা হয়, বড় মামাও বাসায় চলে আসেন। এরপর গোসল করিয়ে গ্রামে যে কবরস্থান রয়েছে কাছাকাছি, সেখানে আসরের নামাজের পর দাফন করা হয়। দাফন শেষ করে সবাই বাড়িতে চলে আসে। তখনও বাড়ির মহিলারা কাঁদছিল, সারা রাত আর কেউ ঘুমাতে পারে নাই। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু ঢাকা থেকে গ্রামে আসছেন, আর সাথে মাসুদ ভাইয়ের ছোট যে 2 ভাই রয়েছেন তাদেরকেও সাথে নিয়ে আসছেন। ঘটনাটা হচ্ছে, যেদিন ওনার আম্মু গ্রামে গিয়েছেন ওই দিন রাতে মাসুদ ভাইয়ের নানা দরজা খুলে দরজার সামনে অনেক রাত পর্যন্ত বসে আছেন আর আফসোস করছেন, কি যে করলাম আমি, এ কি হয়ে গেল, কিসের থেকে কি হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না আমি, এমন একটা ঘটনা ঘটে গেল, সব দোষ আমার। উনি নিজেকে খুব দোষী ভাবছেন যে কেন আমি ওই জিনিসটার কোলে দিলাম। তারপর সেদিন ঠিক মধ্যরাতে ঘটে অন্য একটি ঘটনা। কি যেন বাড়ির বাইরে অনেক জোরে জোরে বিকট শব্দ করছে, এতে কিসের শব্দ বোঝা যাচ্ছে না, ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। এই শব্দটা কিন্তু শুধু আদিবার নানি এবং মাসুদ ভাইয়ের আম্মু শুনতে পান, আর কেউ কিন্তু শুনতে পাননি। এই দুজন তো শব্দে প্রচন্ড ভয় পেয়েছেন, কিন্তু ওনারা কিন্তু কোনো সারা শব্দ করেন নাই, যে বাইরে কে শব্দ করে এটা সেটা এরকম কিছু বলেন নাই। পরের দিন সকালবেলা এই ঘটনা যখন ওনারা দুজন বাড়ির অন্য সদস্যদের কাছে বলেন, তখন তারা এইটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন না, পাত্তাও দেন না। ওনারা বলেন যে এরকম শব্দ তো অনেক ভাবেই হইতে পারে, ও কিছু না, এলাকার ছেলেপেলে হয়তো বা আতশবাজি ফুটিয়েছে বা এরকম কোনো কিছু হইতে পারে, এরকম বলেছেন আর কি ওনারা। তারপর ওই দিনটা তো গিয়েছে। রাতের বেলা মাসুদ ভাইয়ের নানা দরজা খুলে দরজার সামনে বসে আছে, মন খারাপ, কারণ এই দরজা দিয়েই তো তার আদরের নাতনিকে অন্য কোনো কিছুর কোলে তুলে দিয়েছিলেন, যার কারণে আদিবার মৃত্যু হয়েছিল। অনেকক্ষণ বসে থাকার পর মাসুদ ভাইয়ের আম্মু এসে তার বাবাকে বোঝাতে থাকেন, অনেক বুঝিয়ে আবার ঘরের মধ্যে নিয়ে যান। নানা শুয়ে পড়েছেন ঘরে ঢুকে। যখন মধ্যরাত হয় তখন কে যেন বাইরে থেকে বাড়ির চালের উপরে ইট মারা শুরু করেছে, ঢিল মারা শুরু করেছে। তবে বাড়ির কেউ কিন্তু বলে নাই এই কে রে, বাইরে থেকে কে ঢিল মারে, এরকম কিন্তু কেউ কিছু বলেন নাই।
ওই রাত্রে কিন্তু এই ঢিলের শব্দ সবাই শুনছে। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু মাসুদ ভাইয়ের নানিকে বলতে থাকেন যে রাতে যে এরকম হচ্ছে, এরকম তো স্বাভাবিক কিছু না। ওনারা বুঝতে পারেন যে বাড়িতে নিশ্চয়ই খারাপ কিছু চলে এসেছে। পরে ছিল না, তখন গ্রামের লোকজন সকলে একত্র হয়ে হারিকেন হাতে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর পাট ক্ষেতের পাশে একটা ছোট শেওড়া গাছের সঙ্গে এই মেয়েটার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে শেওড়া গাছটির সঙ্গে এই মেয়েটি গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিল, এই শেওড়া গাছটি নাকি মেয়েটির দৈহিক উচ্চতা থেকে বেশ ছোট। সর্বোচ্চ মেয়েটির বুক পর্যন্ত লম্বা হবে গাছটি। এত ছোট একটি গাছের সঙ্গে সে কিভাবে ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো, এটা কারোই বোধগম্য হচ্ছিল না। অনেকেই মনে করলো হয়তোবা এটা জিন ঘটিত কোনো অপমৃত্যু। সেই সময় নাকি গ্রামে এরকম রহস্যময় মৃত্যু ঘটত। মেয়েটির লাশ গলায় ফাঁসি অবস্থায় এত বীভৎস দেখতে ছিল যে ছোট ছোট শিশুরা সেই বীভৎস লাশ দেখে কয়েক রাত নাকি ঘুমাতেই পারেনি। অনেক বড় মানুষও সেই লাশ দেখে আঁতকে উঠেছিল। লাশটির চেহারা এমন ছিল যে মেয়েটি হাঁটু গেড়ে এক পাশে কাত হয়ে আছে এবং নিজের হাত দিয়ে তার গলায় ফাঁস দেওয়ার রশিটি জোরে জাপটে ধরে আছে বা হাত দিয়ে চেপে ধরে আছে। মেয়েটির জিহ্বা প্রায় অনেকখানি বের হয়ে আছে এবং চোখ দুটো সম্পূর্ণ বড় বড় খোলা ছিল এবং সাদা হয়ে গিয়েছিল। আশেপাশের মাটিতে অনেক হ্যাঁচড়ানো বা এমন কিছু দাগ ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে মেয়েটি ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে আছে, মানে তার যে লাশটা, এই জায়গা থেকে বেশ কিছুটা দূর দিয়েও তাকে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে বা জাপটাজাপটি হয়েছে, এমনটা মনে হচ্ছিল। মনে হচ্ছে কেউ তাকে জোর জবরদস্তি করে হত্যা করেছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে সে হাঁটু গাড়া অবস্থায় বসা। সাধারণত যখন কেউ আত্মহত্যা করতে যায় বা গলায় ফাঁস দেয়, তখন গলার রগে এমন এক ধরনের টান পড়ে যার ফলে দু হাত কিন্তু উপর দিকে উঠতে চায় না, এটাই ডক্টররা বলেন। যদিও বা ওই মেয়েটির থেকে গাছটির উচ্চতা কম, সে যদি হাত দিয়ে ধরেও ফেলে ওই রশিটা, তারপরেও তো সে যে জায়গায় থাকে, মানে যে জায়গাটায় তার অবস্থানটা ছিল, সেখান থেকে আরো অনেক দূরে তো মাটিতে আঁচড়ানোর দাগ থাকার কথা নয়। মনে হচ্ছে তার ইচ্ছার বিপরীতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে আশেপাশে এমন কোনো আলামত পাওয়া যায়নি যাতে করে মনে হয়েছে কোনো মানুষ এই কাজ করেছে। আবার মানুষ এই কাজ করতেও পারে, বলা যাচ্ছিল না, তবে এতটুকুই ধারণা করা হচ্ছিল যে কোনো মানুষ হত্যা করেছে। আবার কেউ কেউ বলছিলেন যেহেতু মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক ছিল, তাকে জোর করে বিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল, এই জন্যই হয়তো বা মেয়েটি আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার জন্য তো আরও জায়গা ছিল, বাড়ি থেকে এতটা দূরে এসে তার থেকেও ছোট উচ্চতার একটা গাছে সে কেন ফাঁস দিবে? তারপর আরও যে আলামতগুলো ছিল এটাও রহস্যজনক ছিল। তবে এই বিষয়টা নিয়ে খুব বেশি তারা আর থানা পুলিশ করেন নাই। ওখান থেকে লাশ উদ্ধার করে শরিয়ত মোতাবেক দাফন কাফন করা হয়। কিন্তু দাফন কাফন করার কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যায় আসল ঘটনা, যেটা হচ্ছে আমাদের এই ঘটনার মূল অংশ। মেয়েটিকে দাফন করা হয়েছিল সেই বাঁশঝাড়ে, যেটি এই ফারদিন ভাইয়ের নানাবাড়ি থেকে একটা পুকুরের পরে। সন্ধ্যার পর যেই ওই বাঁশঝাড় দিয়ে বাড়িতে ফিরত বা অন্য কোনো কাজে যেত, অদৃশ্য কিছু তাকে আক্রমণ করত। কারো মাথায় ইটের টুকরা বা মাটির ছোট বড় ঢিল ছুটত, কারো মাথায় পচা দুর্গন্ধযুক্ত পানি পড়ত। কেউ কেউ দেখত ওই অপমৃত্যুতে মারা যাওয়া মেয়েটি একটি বড় বাঁশের মাথায় অদ্ভুতভাবে বসে আছে। অদ্ভুত এই কারণে বলা হচ্ছে যে সে যেভাবে বসে থাকতো কোনো মানুষ সাধারণভাবে এভাবে বসতেই পারে না। তার পা পেছন দিক দিয়ে ঘুরিয়ে কাঁধের উপর এনে রাখা, মানে এক পা, আর অপর পা আমরা যেভাবে আসন করে বসি সেভাবে রাখা। আবার কখনো কখনো এভাবে বসতো যে আমাদের
পায়ের পাতা যেদিকে মুখ করা থাকে আমাদের বডিও কিন্তু ওই দিকেই থাকে, আমাদের হাঁটু যেদিকে থাকে আমাদের বডিও কিন্তু ওই দিকে থাকে। কখনো কখনো আর কি এরকম বসতো যে তার পায়ের পাতা হাঁটু যেদিকে তার বডিটা তার উল্টো দিকে। আবার কখনো কখনো এমনভাবে নাকি দেখা যেত তার বডি সব ঠিকঠাক আছে কিন্তু মাথাটা উল্টো দিকে ঘোরানো। এরকম ভয়ঙ্কর আকৃতিতে তাকে দেখা যেত। মানুষ তো প্রচণ্ড রকমের ভয় পেত। ওই বাসারে অনেকের সাথেই ঘটতে থাকে রাতের বেলায় এই ঘটনা। তো এই যে ফারদিন ভাইয়ের ছোট মামা শিশির খন্দকার, তো শিশির মামা প্রায় প্রতিদিনই ওই বাসারের ওই পথ দিয়ে ফারদিন ভাইয়ের নানাকে, মানে এই শিশির ভাইয়ের বাবাকে, মানে শিশির মামার বাবাকে হারিকেনের তেল দিয়ে আসতেন, হারিকেন এবং কেরোসিন তেল দিয়ে আসতেন আর কি। ওই চেম্বারে দিয়ে আসতেন, সন্ধ্যার আগে আগেই দিয়ে আসতেন, আর ফিরতেন ওই সন্ধ্যার পরপরই ওই বাসার দিয়েই। এটা বেশ অনেকদিন ধরেই উনি করে আসছিলেন আর কি। তো একদিন হয়েছে কি, নানাকে হারিকেন দিয়ে আসছেন কেরোসিন তেল সহ। চেম্বার থেকে ফেরার পথে তার সাথে কিছু বন্ধু বান্ধবের দেখা হয়। তাদের সাথে গল্প করতে করতে কিছুটা দেরি হয়ে যায়। উনি বাড়িতে এসে আবার পড়তে বসবেন। তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাড়িতে ফিরছিলেন তখন হয়তো বা সর্বোচ্চ রাত 8টা বাজে। আর তখন তো গরমকাল ছিল, মাগরিবের নামাজ শেষ হতে হতেও কিন্তু 7:15, 7:20 এরকম বেজে যেত। 8টা মানে কিন্তু খুব বেশি রাত না, গরমকালের কথা বলছি আর কি। তো উনি তো ফিরছিলেন যখন, ওনার হাতে কোনো টর্চ লাইট বা অন্য কোনো আলোর কিছু ছিল না। ওনার চিরচেনা সেই বাড়ির পথ ধরেই আসছিলেন। ওই পথ তো তার খুবই চেনা, চোখ বন্ধ করে হাঁটলে ওই বাসার ভেতর দিয়ে উনি চলে আসতে পারবেন, এতটাই চেনা। তার কোনো আলোরও প্রয়োজন ছিল না। অমাবস্যার অন্ধকারে অনায়াসেই উনি হাঁটাচলা করতে পারতেন। তো উনি হাঁটতে হাঁটতে যখন ওই বাসারের কাছে আসছেন, আর ওই যেই মেয়েটা মারা গিয়েছিল ওই মেয়েটার কবরস্থান, মানে যেই জায়গাটাতে আর কি কবর যেখানে দেওয়া হয়েছিল, ওই কবরের কাছাকাছি জায়গায় একটা বড় লেবু গাছ ছিল। লেবু গাছ কিন্তু বেশ অনেক জায়গা নিয়ে ছড়িয়ে যায়। আমরা যারা লেবু গাছ দেখেছি, বড় বড় লেবু গাছ একটা ঝোপের মতো হয়ে যায়। তো মামা দেখতে পেলেন ওই লেবু গাছের তলা থেকে বেশ খানিকটা আলোর ঝলকানি বের হচ্ছে। শিশির খন্দকার মামার বয়স কিন্তু তখন 16-17 বছরের মতো হবে আর কি। তবে উনি বেশ সাহসী ছিলেন। কিছুটা ভয় পেলেও মনে সাহস রেখে সামনে বাড়ির দিকে আগাতে থাকলেন। ধীরে ধীরে হলো কি, ওই লেবু গাছের তলা থেকে যেই আলোর ঝলকানিটা বের হচ্ছিল ওটা মনে হচ্ছে আস্তে আস্তে একটু একটু বড় হতে শুরু করেছে। তো মামা আবার ওইদিকে যখন তাকিয়েছেন, উনি দেখেন ওই আলোর ভেতর থেকে ছোট্ট একটা পুতুল বের হয়ে আসছে। বাজারে কিছু পুতুল কিনতে পাওয়া যায় না, ছোট বাচ্চা মেয়ের আকৃতির, খুব সুন্দর পুতুল, ওই রকম পুতুল, দেখতে খুবই সুন্দর। ওই আলোর ঝলকানিতে ওই পুতুলের চেহারাও খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। মামা এটা দেখে থমকে যান, আরে এইটা কি? আরো একটি বিষয় দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। সেটা হচ্ছে ওই পুতুল এক পা করে এগিয়ে আসছে, আর প্রতি কদমে কদমে তার উচ্চতা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভাবে অল্প কয়েক কদম আগানোর পরপরই ওই পুতুলটা মামার থেকেও আরো উঁচু আকৃতি ধারণ করেছে। আর মামা যখন ওই পুতুলের মুখের দিকে ভালো করে তাকিয়েছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। এই পুতুলের চেহারাটা এখন আর সুন্দর নাই, এর চেহারা হয়ে গেছে এই যে কিছুদিন আগে যে মেয়েটি মারা গিয়েছিল, যার ডেড বডিটা পাওয়া গিয়েছিল গলায় ফাঁস দেওয়া অবস্থায়, এই মেয়েটির চেহারা। তবে ওই চেহারার ভিতরে যে ভয়ঙ্কর রূপ ছিল বিষয়টা এরকম না। সে স্বাভাবিক অবস্থায় যেরকম ছিল ওই রকমই চেহারা, কিন্তু এবারে ওই অবয়বটি 2 হাত প্রসারিত করে শিশির মামাকে বলছে, এই শিশির আয়, এদিকে আয়। এই বলে 2 হাত প্রসারিত করে মামাকে জড়িয়ে ধরতে গেছে। মামা তখন কি করবেন বুঝে উঠতে না পেরে উনি ওনার হাত দিয়ে ওই অবয়বটা শরীরে আঘাত করার চেষ্টা করেছেন। আর তখন উনি দেখেন যে ওনার হাতটা মনে হলো বাতাসের ভেতর দিয়ে চলে গেল। মানে ওই অবয়বটাকে দেখে একটা সলিড বস্তু মনে হলেও যখন হাত দিয়ে ওটাকে আঘাত করেছেন মনে হলো বাতাসের উপর উনি হাত চালিয়েছেন। তখন মামা সাহস করে ওই অবয়বটির এক পাশ দিয়েই দৌড় দিয়েছেন বাড়ির দিকে। কারণ ওনার বাড়ির দিকে দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ পেছনে যে পাকা রাস্তা দূরে সেটাও কিন্তু বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে যেতে হবে।
আর সামনে বাড়ির পথ এটা কম পথ, তবে সেখানেও একটা লম্বা দৌড় দিতে হবে। মামা তো দৌড় দিয়েছেন, তবে উনি তখন একটা বুদ্ধি করেছিলেন, সেটা হচ্ছে যে ওই কাছাকাছি জায়গায় ওনার এক বন্ধুর বাড়ি ছিল, সেই বন্ধুর নাম হচ্ছে রাকিব। উনি নিজের বাড়িতে না গিয়ে ওই রাকিবদের বাড়িতে ঢুকে উঠোনে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন তো আসলে রাত বেশি না, তখন এশার আজানও দেয়নি, বাড়ির সবাই তো জেগে আছে। লোকজন বের হয়ে আসছে, এসে দেখে এই অবস্থা। তখন তাড়াতাড়ি তারা তাকে মাথায় পানি দিয়েছে, মাথায় তেল মালিশ করে দিচ্ছে, হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আর কয়েকজন লোক খবর পাঠিয়েছে হচ্ছে এই শিশির মামার বাড়িতে। সেখান থেকে লোকজন চলে আসে, তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। হুজুর ডেকে আনা হয়, ঝাড়ফুঁক করানো হচ্ছে। জ্ঞান সহজে ফেরে না, অনেকক্ষণ পরে জ্ঞান ফেরে। কি হয়েছিল পরবর্তীতে মামা খুলে বলেন। এরপর এলাকার লোকজন বসে একটা পরামর্শ করেন যে এইভাবে তো চলতে দেওয়া যায় না, অনেকদিন ধরেই তো এরকম উৎপাত চলছে এই বাঁশঝাড়ের এখানে বা আশেপাশে, একটা কিছু তো করতে হবে। ভালো একজন হুজুরকে নিয়ে আসা হয়, উনি পুরো জায়গাটা ভালো করে বন্ধনী দিয়ে দেন এবং রুকিয়া করে দেন। এরপর থেকে ওই জায়গার সমস্যাটা একদমই দূরীভূত হয়ে যায়। এরপর থেকে এই ধরনের সমস্যা আর কখনো ওখানে ঘটেনি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, কেউ একজন বাঁশঝাড়ের ভেতর দিয়ে আসছে, কোনো একটা লেবু গাছের নিচ থেকে একটা পুতুল বের হয়ে এসেছে, আর সেই পুতুলটা প্রতিটা কদমে কদমে বড় হয়ে যাচ্ছে। সেই পুতুলটা যদি কোনো মানুষের চেহারার আকৃতি ধারণ করে, যেই মানুষটা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে এমন কোনো ব্যক্তি, আবার যদি দুহাত প্রসারিত করে জড়িয়ে ধরতে আসে, তখন মানুষের ভয়ের লেভেলটা কোথায় পৌঁছাতে পারে। আল্লাহর রহমতে শিশির মামা যে ওখান থেকে বুদ্ধি করে বেঁচে ফিরতে পেরেছেন, এটাই আল্লাহর অশেষ রহমত। আমরা হলে ওখানেই হয়তো বা সেন্সলেস হয়ে পড়ে যেতাম, বা ওখানেই হার্ট অ্যাটাক করে মারা যেতাম, এমন একটা অবস্থা হতে পারতো। তো আল্লাহ শিশির মামাকে বাঁচিয়ে এনেছেন এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি থেকে, আলহামদুলিল্লাহ। আমরা চাই না এরকম ঘটনা আর কারো সাথে ঘটুক। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, শাহরুফ আহমেদ ফারদিন ভাইকে। আশা করি ওনার কাছ থেকে আর অনেক ঘটনাই ইনশাল্লাহ আমরা পেতে থাকব। উনি দোয়া চেয়েছেন উনি যেন মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা তার মনের নেক আশাকে পূরণ করে দিন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোড। নিশ্চয়ই খারাপ কিছু চলে এসেছে। পরে সেই দিন রাতে আর কি, মানে পরের রাত্রে 2টা বা 3টার দিকে আনুমানিক, আগের দিনের মতো বাড়ির চালের উপরে ঢিল মারা শুরু হয়েছে। তখন নানির মেজাজ যায় ভয়ঙ্কর রকমের বিগড়ে। প্রতিদিন রাতের বেলা কি শুরু হয়েছে, উনি দরজা খুলে রাগ করে বাইরে বের হয়েছেন, যাই কে রে ঢিল মারে, ফাজলামি করিস নাকি তোরা, কে আমি দেখবো আজকে। যখন উনি বের হয়েছেন তখন ওনার কাছে মনে হলো বাড়ির সাইড থেকে কি যেন একটা দৌড় দিল পিছন দিকে, তবে এটা মানুষ না, অন্য কোনো কিছু, প্রাণী জাতীয় কিছু। উনি আবার কি করেছেন, দৌড়ে ওই দিকে গিয়েছেন। আর যখন গিয়েছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখেন অনেক বড় আকৃতির একটা কচ্ছপ, এই জিনিসটা দৌড়ে চলে যাচ্ছে। কচ্ছপ অনেক জোরে যদি দৌড় দেয় বালুর উপর দিয়ে বা মাটির উপর দিয়ে, কেমন দেখা যায়, ওই রকম করে দৌড় দিয়েছে। এবং ওই যে গোয়াল ঘরের পেছনে বর্ষাকালের পানি যেখানে জমেছিল, যেখানে আদিবার ডেড বডি পাওয়া গিয়েছিল, ওই দিকটাতে চলে গিয়ে পানির মধ্যে ধপাস করে নেমে গেল। এরপর একদম সবকিছু শান্ত। নানি এই দৃশ্যটা দেখে বেশ ভয় পেয়ে যান। উনি দ্রুত ঘরে চলে আসেন। ওই রাত্রে কাউকে আর কিছু বলেন নাই। পরের দিন এই মাসুদ ভাইয়ের আম্মু ঢাকায় চলে আসেন। ওনার আম্মু যেদিন ঢাকায় চলে আসেন, সেদিন মাসুদ ভাইয়ের নানি গ্রামের একজন বয়স্ক কবিরাজের কাছে যান। তার বয়স নাকি এখন 110+ হবে আর কি, উনি এখনো বেঁচে আছেন। তার কাছে গিয়েছেন। তো তার কাছে যাওয়ার পর সব ঘটনা খুলে বলেন। ওই কবিরাজ তার কাছে থাকা জিন দিয়ে খবর নিয়েছেন, একদিন সময় নিয়েছিলেন আর কি। খবর নেওয়ার পর যেটা বললেন সেটা হচ্ছে যে এই বাসার পশ্চিম দিকে, মানে মাসুদ ভাইয়ের নানা বাড়ির পশ্চিম দিকে বড় বড় দুটো গাছ রয়েছে। এই গাছে একটা ভয়ঙ্কর দুষ্টু জিন রয়েছে, যার শরীরটা অনেকটাই নাকি কচ্ছপের মতো। এখন নানি বললেন কি করা যায়, এইটা এখানে কিভাবে আসলো, আগে তো এরকম কোনো কিছু হয় নাই।
তখন ওই কবিরাজ নাকি বলেন যে আগে এটাকে হাজির করতে হবে, সে কি চাই জানতে হবে, কেন সে এখানে আসলো। তার পরের দিন মেজো মামার ঘরে মাগরিবের নামাজের পর মোমবাতি আগরবাতি নিয়ে আসন বসিয়েছেন। 2-3 জন মুরব্বীও ছিলেন সেখানে। দোয়া কালাম পরে নানির শরীরে জিন হাজির করা হয়। সেই জিনকে যখন নানির শরীরে হাজির করা হয়, নানির শরীরে নাকি এমন ঝাঁকুনি শুরু হয়েছে যে নানি এই ঝাঁকুনির লোড আর নিতে পারতেন না। যে কোনো সময় নানি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন, অর্থাৎ উনি মারা যেতেন, এমন একটা অবস্থা। তখন ওই কবিরাজ এই বিষয়টা বুঝতে পেরে দ্রুত উনি রুকিয়া করে নানির শরীর থেকে ওই জিনটা বের করে পাশে আর একজন মুরব্বী ছিলেন তার শরীর উপর ভর করেছেন। তার অবস্থাও একই রকম হয় নানির মতো, এমন ঝাঁকুনি দিচ্ছে যে তার হাড় গড়বড় হচ্ছে, বিভিন্ন জয়েন্ট থেকে এখন আলাদা হয়ে যাবে। অবশেষে কবিরাজ নিজেই সিদ্ধান্ত নেন যে তার শরীরেই হাজির করাবেন, কেননা উনি ছাড়া এখন এটা লোড কেউ নিতে পারবে না। যদিও বা ওনার বয়স অনেক হয়ে গেছিল, কিন্তু উনি যেহেতু কবিরাজি করেন, বহুবার শরীরের উপরে জিন হাজির করিয়েছেন, কিন্তু নানি বা অন্য যারা মুরব্বীরা ছিলেন তাদের তো আর এই অভ্যাসটা নেই। এই কারণেই কবিরাজ সিদ্ধান্ত নেন উনি ওনার উপর হাজির করাবেন। তবে উনি বলে দিয়েছিলেন ওনার উপর হাজির করানোর পর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তাকে যেন করা হয়। এরপরে কবিরাজের উপর জিনটা হাজির করানো হয়। তবে ওই কবিরাজের হালকা ঝাঁকুনি হয়েছিল, তবে এরপর কবিরাজ একদম শান্ত হয়ে বসে পড়েন। তখন বোঝা যায় যে কবিরাজের শরীরের মধ্যে জিনটা এখন একটা স্থিতিশীল অবস্থায় আছে। নানি তখন কথা বলা শুরু করেন যে তোমার নাম কি, কোত্থেকে আসছো, কেন আসছো। এ তো বলতে চায় না, বারবার রাগ দেখাচ্ছে, হুঙ্কার ছাড়ছে, কোনো কথা বলে না। আর ওই জিনটা বলছে আমাকে ছেড়ে দে এখান থেকে, এর শরীর থেকে আমাকে বের করে দে, না হলে কিন্তু তোদেরকে ধ্বংস করে দিব, এইভাবে ভয় দেখাচ্ছে। তারপর নানি আবার খুব ভালো করে অত্যন্ত ভদ্রতার সাথে বলছে যে আপনি কে, কোথা থেকে আসছেন বলেন, আপনাকে আটকানোর জন্য এখানে আনিনি আমরা। তখন বলে যে আমি চাঁদপুর থাকি, দুপুরবেলা মেঘনা নদী দিয়ে এদিক দিয়ে আসছি, তখন দেখি তোর স্বামী নদীতে কস্তুরী ধরতেছে, তখন মনে হইলো ওরে ওইখানেই মাইরে ফেলি, কিন্তু ও তো বিড়ি খাচ্ছিল, এই জন্য কিছু একটা করতে পারি নাই, কিন্তু ওর সাথে সাথে চলে আসছি। আর তোদের বাড়ির পশ্চিম সাইডে যে গাছ রয়েছে ওই গাছে উঠছি, যখন ওই গাছে উঠে বসে তোদের দিকে তাকিয়েছিলাম তখন আমার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর তোর স্বামী গোসল করে ঘরে চলে যায়, বের হয় না, তখন আমার খুব রাগ হয়। তারপর দেখি বাচ্চা নেয়ার জন্য ডাকতেছে, তখন বাচ্চার মায়ের রূপ ধরে বাচ্চাকে নিয়ে যাই আর বাড়ির পেছন দিক দিয়ে নিয়ে গেছি, পানিতে ডুবাই মেরে ফেলছি। কিছুক্ষণ পর লাশ পানিতে ভেসে ওঠে। আর তোর স্বামী রাতে যখন দরজা খুলে বসে থাকতো তখন আমি তাকে শুধু দেখতাম, ওর উপর এমন আকর্ষণ সৃষ্টি করছিলাম যাতে করে ও সামনের দিকে চলে আসে, অন্ধকারের দিকে চলে আসে, কিন্তু ও আসছিল না, আমার আকর্ষণ বল কাজ করছিল না। তখন নানি বলেন যে আপনি কেন এই বাড়িতে আসলেন, আমার স্বামী কি অন্যায় করেছিল আপনার সাথে, সে কি কোনো ভুল করেছিল। জিনটা বলে না, কোনো ভুল করে নাই, কোনো অন্যায় করে নাই, আমার মন চাইছে তাই, আমার মন চাইছে ওকে আমি মারবো, তাই আমার মন চাইছে ওকে মারবো, তাই চলে আসছি, মারতে পারতেছিলাম না, এই জন্য ওই বাচ্চাটাকে মারছি, তো স্বামীকেও মারবো, এটা আমার ইচ্ছা। তখন নানি বলেন যে আপনি কি হলে চলে যাবেন বলেন। তখন ওই জিনটা বলে তোর স্বামীকে মারবো, তোর স্বামীর জীবন নিলেই আমি খুশি, চলে যাব। তখন নানি বলেন যে তার তো কোনো অপরাধ নাই, আপনি কেন তাকে মারতে যাচ্ছেন, তাকে মারতে গিয়ে একটা নিরপরাধ শিশুকে আপনি মেরে ফেলেছেন, যারও তো কোনো অপরাধ ছিল না, আপনি চলে যান, কি লাগবে বলেন। তখন ওই জিনটা নাকি বলে 2 পায়ের পরিবর্তে 4 পা লাগবে। তার মানে হচ্ছে মানুষের 2 পা, 2 পায়ের পরিবর্তে 4 পায়ের কোন একটা জন্তু লাগবে, 4 পা দিতে হবে। নানি বলেন যে 4 পায়ের কি দিব, বলে যে গরু দিতে হবে। তখন নানি বলেন যে গরু দেওয়ার সামর্থ্য তো আমাদের নাই, একটা খাসি দেই। তখন নাকি ওই জিনটা রাজি হয় না, একটা পর্যায়ে এসে রাজি হয়। তার ঠিক পরের দিনই হাট থেকে বড় একটা খাসি কিনে আনা হয়। ওই জিনটা নাকি একটা জায়গার নাম বলেছিল, ওই জায়গা মতো ওই খাসিটা ছেড়েও দিয়ে আসা হয়। এরপর থেকে ওই বাড়িতে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, একটা বিষয় লক্ষ্য করুন যে বিভিন্ন ঘটনায় দেখা যায় যে মানুষ কোনো না কোনোভাবে ভুল করে ফেলেছে, ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে,
কোনো জিনের গায়ে পা লেগেছে, সেটা মানুষ বুঝতে পারে নাই, এই কারণে জিন পিছু নিয়েছে, বাড়িতে আসে, উৎপাত করে, এরকম ঘটনা তো আমরা শুনি। কিন্তু কোনো কারণ ছাড়াই জিনের মনে হয়েছে যে নানাকে মেরে ফেলবে, সেই চিন্তা করে নানার পিছু পিছু আসা শুরু করেছে, এরপর আদিবাকে মেরে ফেলেছে। চিন্তা করতে পারেন যে কি ধরনের একটা ভয়ঙ্কর ব্যাপার। এই জন্যই বিভিন্ন আমল যেগুলো আমাদের সবসময় করতে হয়, এই জিনিসগুলো আমরা যদি রেগুলার করি, এই ধরনের বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেতে পারি। একটা উদাহরণ দেই। ধরুন যে কোনো কারণে আমাদের মেজাজ মর্জি ভালো নেই, তখন ওই সময় আমাদের পাশ দিয়ে কেউ যাচ্ছে, একটা ফেরিওয়ালাই যাচ্ছে, হয়তো বা কোনো ঝালমুড়িওয়ালা যাচ্ছে বা কোনো বাদামওয়ালা যাচ্ছে, আমাদেরকে বলল যে ভাই বাদাম কিনবেন, ঝালমুড়ি কিনবেন। দেখা গেল আমাদের মেজাজ বিগড়ে গেছে। আসলে সেটা এমন কোনো কথা বলে নাই যেই কথা বলাটা অপরাধ, তবুও আমাদের মেজাজ কিন্তু বিগড়ে গেছে, কারণ অন্য কোনো কারণে হয়তোবা আমাদের মেজাজ মর্জি খারাপ ছিল। দেখা যাচ্ছে যে সেই মেজাজ মর্জি খারাপের যে অবস্থাটা, সেটা তাদের উপর ছাড়ছি, কোনো কারণ ছাড়াই তাদের উপর রেগে যাচ্ছি। তো এটা যেমন মানুষের বেলায় হয়, এটা জিনেদের বেলাও হতে পারে। এখন নানার ক্ষেত্রে ওই জিনটা আসলে ঠিক কী কারণে রেগেছিল, ওই জিনটার অন্য কোনো সমস্যা ছিল কিনা, এই বিষয়টা জানা যায় নাই। তবে বিষয় যেটাই হোক, মাঝখান থেকে ছোট্ট নিষ্পাপ একটি শিশুর জীবন চলে গিয়েছে, এটাই হচ্ছে আসল কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 180তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শাহরুফ আহমেদ ফারদিন। উনি খুলনার স্থানীয় একজন বাসিন্দা। খুলনার 7 রাস্তার মোড়ে ওনার বাড়ি। বর্তমানে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন। বিগত প্রায় 3 বছর যাবৎ আমাদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। অনেকবার ঘটনা পাঠানোর ইচ্ছা করলেও নানা ব্যস্ততায় পাঠাতে পারেননি বলে জানিয়েছেন। তবে এবার যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি অত্যন্ত রোমহর্ষক বলতে হবে। ওনার ছোট মামার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটি 2002 থেকে 2004 সালের মধ্যবর্তী কোনো একটি সময় ঘটেছিল। তখন গ্রীষ্মকাল চলছিল, আর ওনার ছোট মামার নাম শিশির খন্দকার। ফারদিন ভাইয়ের নানা বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামে। মূলত এই গ্রামেই ঘটনাটি ঘটে। ফারদিন ভাইয়ের নানা পেশায় ছিলেন একজন ডক্টর। উনি বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি চেম্বারে বসতেন, রুগী দেখতেন। বাড়ি থেকে ওই চেম্বারে যাওয়ার পথের যেই বিবরণটা, এই বিবরণটা দেওয়া প্রয়োজন। বাড়ি থেকে বের হবার পর, মানে চেম্বারে যাওয়ার পথে প্রথমে ডান পাশে বড় একটি পুকুর পড়ে, পুকুরের পর একটি বাঁশঝাড় পড়ে, এরপর বেশ খানিকটা খোলা মাঠের ভেতর দিয়ে হেঁটে পাকা রাস্তায় উঠতে হয়। পুকুরের পরে যে বাঁশঝাড়ের কথাটি আমরা বললাম, সেটি নিয়ে একটি ছোট্ট ঘটনা রয়েছে। এই ঘটনাটি না বললে মূল ঘটনাটা বুঝতে অসুবিধা হতে পারে। সেই ঘটনাটি আমরা শুরুতে বলি। ফারদিন ভাইয়ের নানা বাড়ির ঠিক কয়েকটা বাড়ি পরে এক প্রতিবেশীর বাড়িতে বিবাহযোগ্য একটি মেয়ের বিয়ে ঠিক হয়। মেয়েটির অন্য একটা জায়গায় সম্পর্ক থাকার কারণে সে তো বিয়ে করতে রাজি হচ্ছিল না। কিন্তু মেয়ের মা বাবা, আত্মীয় স্বজন কোনোভাবেই মেয়েটার এই সম্পর্ক মেনে নিতে চাচ্ছিলেন না। এক প্রকার জোর করেই মেয়ের অমতে বিয়ে মেয়ের উপর চাপিয়ে দেওয়া হয়। বিয়ের কয়েকদিন আগে এক রাতে হঠাৎ মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন ভেবেছিল হয়তোবা বাড়ির আশেপাশে কোথাও গিয়েছে। যখন অনেক রাত হয়ে যায়,